ইরানের অধিকার লঙ্ঘন হলে আমেরিকা ও ইসরায়েলের জন্য অপেক্ষা করছে ঐতিহাসিক পরাজয়, বিবৃতি আইআরজিসির। তেহরান ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল হিজবুল্লাহর পৃথক যুদ্ধবিরতি সম্পন্ন। হরমুজ পারাপারে বাণিজ্যিক জাহাজগুলোকে 48 ঘন্টা আগে আবেদন করার নির্দেশ ইরানের। হরমুজ সংকটে সিরিয়ার বন্দর ব্যবহার করে তেল রপ্তানিতে ঝুঁকছে ইরান। যুদ্ধ খরা কাটিয়ে সিরিয়ায় দ্বিগুণ গম উৎপাদন, ন্যায্য মূল্যের দাবি কৃষকদের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। ইরান ও আমেরিকার মাঝে অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তির পর দিনই হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করে বলেছে, ইরানের অধিকার লঙ্ঘন করা হলে তাদের জন্য আরও বড় ঐতিহাসিক পরাজয় অপেক্ষা করছে। তবে আমেরিকা ইরানের শান্তি আলোচনা থেকে নিজেদের দূরে রেখেছে ইসরায়েল এবং একই সাথে তারা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। কিন্তু লেবানন ইস্যুতে ইরানের শক্ত অবস্থানের কারণে শান্তি চুক্তিটির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে সুইজারল্যান্ড জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে ইরানি প্রতিনিধিদের সঙ্গে আমেরিকার যে আলোচনা শুক্রবার হওয়ার কথা ছিল তা আর অনুষ্ঠিত হচ্ছে না। একই সঙ্গে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা বাতিল করেছেন। অবশেষে লেবাননে পৃথক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। কাতার ও আমেরিকান মধ্যস্থতাকারীদের পাশাপাশি ইরানের পরোক্ষ সহায়তায় শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে এই চুক্তি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরও দক্ষিণ লেবাননে অন্তত 12টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী আইডিএফ সেনারা দক্ষিণ লেবাননের বাফার জোনে অবস্থান করবে। কাতার ও আমেরিকার দীর্ঘ মধ্যস্থতার অবশেষে লেবানন সীমান্তে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে এই চুক্তি কার্যকর হয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েল দুই পক্ষই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে। পৃথক এই যুদ্ধবিরতি কার্যকরে তেহরানের পরোক্ষ সম্মতি বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ওয়াশিংটন প্রশাসন এবং উপসাগরীয় সূত্র। তবে চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই দক্ষিণ লেবাননের কাফার, রেমান, নাবাতিহ সহ একাধিক এলাকায় অন্তত 12টি বিমান ও স্থল হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলের দাবি, বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহর হামলায় 4 সেনা নিহতের জবাবেই এই তাৎক্ষণিক সামরিক অভিযান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, আইডিএফকে পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানার নির্দেশ দিয়েছেন তিনি। আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিনের দাবি, তারা যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে হুমকি দূর করতে অভিযান অব্যাহত রাখবে। হুমকি মোকাবিলায় আমাদের যে কোনো এলাকায় অভিযান চালানোর অনুমতি রয়েছে। যদি আমাদের বাহিনী বা আমাদের বাসিন্দাদের উপর কোনো হুমকি চিহ্নিত হয়, তবে তা দূর করতে আমরা অভিযান চালিয়ে যাব। ইসরায়েলে এই সামরিক কর্মকর্তার দাবি, আইডিএফকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে তারা সেভাবেই কাজ করছে। যতক্ষণ না ভিন্ন কোনো নির্দেশনা আসছে ততক্ষণ তারা বর্তমান নির্দেশনার আলোকেই কার্যক্রম চালিয়ে যাবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ ও বেকা উপত্যকা সহ 80টিরও বেশি হিজবুল্লাহ কমান্ড সেন্টার ও রকেট লঞ্চারে হামলা চালিয়ে তারা বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকে নির্মূল করেছে। তবে সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সাথে আলোচনার আগে লেবাননে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চেয়েছিল ইরান। তেহরানের দাবি, ইউএস ইরান দ্বিপাক্ষিক সমঝোতার অংশ হিসেবেই এই শত্রুতার অবসান প্রয়োজন। অন্যদিকে তেল আবিবের মতে, ইউএস ইরানের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তারা লেবাননে অভিযান বন্ধ করবে না। ফলে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ইরান পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় এবং সুইজারল্যান্ডে শুক্রবারের আলোচনা স্থগিত করে। তেহরান জানায়, ইরান তার নিজস্ব স্বার্থ, নিরাপত্তা এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষায় সম্ভাব্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই নাটকীয় উত্তেজনার মধ্যেই অবশেষে লেবাননের হিজবুল্লাহর সাথে এই পৃথক এক ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। ইরান আমেরিকার যুদ্ধ অবসানের চুক্তি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পরও জলপথটিতে নতুন কড়াকড়ি আরোপ করেছে তেহরান।
শুক্রবার পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি জানিয়েছে বিলম্ব এড়াতে এখন থেকে হরমুজ প্রণালী পার হতে যাওয়া সব জাহাজকে অন্তত 48 ঘন্টা আগে ট্রানজিট অনুরোধ জমা দিতে হবে। চুক্তি অনুযায়ী 60 দিন কোনো ফি আরোপ করবে না তেহরান। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে প্রয়োজনীয় তথ্যসহ পারাপারের আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ অবসানের সমঝোতা স্মারকটি ইতিমধ্যে ডিজিটালভাবে স্বাক্ষরিত হওয়ায় এই মুহূর্তে সুইজারল্যান্ডের বৈঠকটির কোনো জরুরি তাগিদ ছিল না। তবে আগামী দিনগুলোতে এই আলোচনা পুনরায় শুরু হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, চূড়ান্ত চুক্তিটি সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়নের উপর নির্ভর করছে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প রপ্তানি পথ খুঁজছে ইরাক। দেশটি এখন সিরিয়ার বন্দর ব্যবহার করে অপরিশোধিত তেল ও ন্যাফতা রপ্তানির প্রস্তুতি নিচ্ছে। এতে একদিকে যেমন ইরাকের রপ্তানি বৈচিত্র্য বাড়বে, অন্যদিকে ট্রানজিট ফি থেকে আয় করবে সিরিয়া। হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীলতা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরাক। দেশটির জ্বালানি কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার বানিয়াস ও তার্তুস বন্দর হয়ে অপরিশোধিত তেল এবং ন্যাপথা রপ্তানির প্রস্তুতি চলছে। ইরান যুদ্ধের সময় উপসাগরীয় রুট ব্যাহত হওয়ার পর এই বিকল্প ব্যবস্থার গুরুত্ব আরও বেড়েছে। চুক্তির আওতায় বানিয়াস ও টার্তুস বন্দর দিয়ে ইরাকি তেল ও নেফতা পরিবহন, সংরক্ষণ এবং স্থানান্তর সহজ হবে। এতে সিরিয়া ট্রানজিট ফি ও অন্যান্য রাজস্ব আয় করতে পারবে। বর্তমানে ইরাক প্রতিদিন প্রায় 3.6 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। যুদ্ধের আগে এর বেশিরভাগই বসরা টার্মিনাল দিয়ে বিশ্ববাজারে যেত, কিন্তু সরবরাহ বিঘ্নিত হওয়ায় সিরিয়া হয়ে স্থলপথে জ্বালানি পরিবহন শুরু করা হয়। এখন সেই উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা চলছে। সিরিয়ার রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, বানিয়াস বন্দরে অতিরিক্ত আনলোডিং এলাকা ও অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। প্রতিদিন প্রায় 900 ট্যাঙ্কার ট্রাক খালাসের সক্ষমতা তৈরি হয়েছে। ট্যাঙ্কার ভিত্তিক পরিবহনের বিকল্প হিসেবে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত পাইপলাইন পুনরায় চালুর কাজ করছে সিরিয়া। ইরাক সিরিয়ার তেল পাইপলাইন দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 300,000 ব্যারেল তেল পরিবহন করা সম্ভব। আমরা আনলোডিং ইয়ার্ড, রাস্তা এবং প্রবেশ ও প্রস্থান পথ সম্প্রসারণ করেছি। পুরনো পাইপলাইন পুনর্বাসনের কাজও চলছে এবং এর 60% বেশি সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে ট্রাক পরিবহনের পরিবর্তে পাইপলাইন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইরাকি কর্মকর্তাদের মতে, অবকাঠামো প্রস্তুত হলে প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় 50,000 ব্যারেল অপরিশোধিত তেল সিরিয়ায় পাঠানো যাবে। জুলাইয়ের শুরুতে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে নতুন চালান শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই রুটের সামনে রয়েছে নানা ধরনের ঝুঁকি। যুদ্ধবিধ্বস্ত সড়ক, নিরাপত্তাহীনতা এবং আঞ্চলিক অস্থিরতা পরিবহন ব্যয় ও ঝুঁকি বাড়াচ্ছে। সম্প্রতি সিরিয়ার হোমস এলাকায় 2টি জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষ এবং কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের অবরোধ পরিস্থিতি জটিলতায় তুলে ধরেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্থলপথে পরিবহনের ঝুঁকি, অনিশ্চয়তা এবং সিরিয়াগামী সড়কগুলোতে দেখা দেওয়া বিভিন্ন সমস্যা। বিশেষ করে পরিবহন রুটের আশেপাশে উত্তেজনা বা অস্থিরতা দেখা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সমুদ্রপথের পরিবহনের সঙ্গে তুলনা করলে এটিকে স্থলপথ পরিবহনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা যায়। তবুও ইরাক ও সিরিয়া উভয়ই এই রুটকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছে। একদিকে ইরাক রপ্তানির বিকল্প পথ নিশ্চিত করতে চায়, অন্যদিকে দীর্ঘ যুদ্ধের পর আঞ্চলিক অর্থনীতিতে পুনরায় সংযুক্ত হওয়ার সুযোগ দেখছে সিরিয়া। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। সিরিয়ায় এবছর গমের উৎপাদন গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং উত্তর পূর্বাঞ্চলের প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলের নিয়ন্ত্রণ সরকারি হেফাজতে আসায় এই বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। তবে উৎপাদন বাড়লেও অভ্যন্তরীণ চাহিদা পূরণে এখনও গম আমদানির প্রয়োজন হবে বলে জানান সংশ্লিষ্টরা। অন্যদিকে সরকারের নির্ধারিত দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। দীর্ঘদিনের খরা আর যুদ্ধ কাটিয়ে সিরিয়ার কৃষিখাতে বইছে সুবাতাস। দেশটির উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এখন গম কাটার ধুম। এবছর গমের বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে সংশ্লিষ্টদের। কৃষি মন্ত্রণালয় বলছে, গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি ফলন হয়েছে এবার। এবার আমরা দারুণ একটি বর্ষা মৌসুম পেয়েছি। 2025 সালের তুলনায় এবছর উৎপাদন অনেক বেড়েছে।
গত বছর যেখানে উৎপাদন ছিল মাত্র 900,000 মেট্রিক টন, এবার তা প্রায় 2.5 মিলিয়ন মেট্রিক টনে পৌঁছাবে বলে আমরা আশা করছি। তবে কেবল বৃষ্টিপাতই নয়, কুর্দি বাহিনীর কাছ থেকে হাসাকা, রাক্কা ও দেইর এজ জোরের মতো প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়াটাই এই পরিবর্তনের মূল কারণ। উৎপাদন বৃদ্ধির আসল কারণ হলো পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর আমাদের নিয়ন্ত্রণে ফিরে আসা। এবার হাসাকা থেকে 800,000, রাক্কা থেকে 300,000 এবং দেইরের জোর থেকে 250,000 মেট্রিক টন গম আশা করা হচ্ছে। এই 1.5 মিলিয়ন টনই গত বছরের তুলনায় মূল পার্থক্য গড়ে দিয়েছে। তবে এই বাম্পার ফলনের মাঝেও সরকারের বেঁধে দেয়া দাম এবং নতুন ইলেকট্রনিক বুকিং প্ল্যাটফর্ম নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। তাদের দাবি, ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের মূল্যমান কমার কারণে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না। গমের গুণগত মানের তুলনায় বাজার মূল্য একেবারেই কম। গত বছর প্রতি টনে তারা $330 পাশাপাশি $120 বোনাস দিয়েছিল, কিন্তু এবার ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের মূল্যমান কমার কারণে আমরা গতবারের মতো দাম পাচ্ছি না। কৃষকদের নিয়ে এখানে কারো কোনো মাথা ব্যথা নেই। তুর্কির মতো প্রতিবেশী দেশগুলোতে যখন লোকসান হয় তখন তারা কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেয়, কিন্তু আমাদের এখানে তেমনটা হয় না। প্রশাসন কিংবা কোনো কর্তৃপক্ষই কৃষির খোঁজ রাখে না। কৃষকদের প্রতি তাদের আচরণ এমন যেন আমরা অন্য কোনো দেশের নাগরিক। তবে উৎপাদন বাড়লেও বছরে প্রায় 4 মিলিয়ন টন গমের মোট চাহিদা পূরণ হচ্ছে না। ফলে নতুন সরকারের আমলেও রুটি তৈরির নরম গম আমদানি অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। অন্যদিকে যুদ্ধ পরবর্তী সিরিয়ায় কৃষিকে বাঁচাতে এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কৃষকদের সহায়তায় আরও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রান্তিক চাষিদের। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।